আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আজকে আমাদের সেকেন্ড ক্লাসে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম আজকে তার সেকেন্ড লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। সো একটু লেট হলো বিকজ আমাদের আসলে স্টুডিওতে হঠাৎ করে ক্লাস শুরু হয়, অনেক চাপ হচ্ছিল, তো একটু তোমার হচ্ছে স্টুডিও ম্যানেজ করতে একটু টাইম লেগে গেছে। ওকে, বাট সরি, বাট ক্লাস ক্যান্সেল করাটা কোনোভাবেই ডিসিশন ছিল না, যার কারণে আবার চলে আসলাম। ঠিক আছে। ওকে, সবাই একটু জানাও তো, এখন থেকে ওয়েট করে আছি। না না, ক্লাস হবে, ক্লাস তো হবেই, ক্লাসের জায়গায় ক্লাস হবে। ওকে। ওকে। ওকে, কোথায় সব? কই 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 দেখি তোমাদের আবার পরে আবার তোমাদেরকে পাওয়া যাবে না। দেখি মেনশন দেই একটু, নাহলে তো আবার খুঁজে পাওয়া যায় না। ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই তো ভাইয়া, হাসান ভাইয়া কেমন আছেন? ওকে, ভাইয়ের কথা কি ঠিকঠাক শুনতে পাচ্ছ? হ্যাঁ, ভাইয়ার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ? বলো। সাউন্ড প্রবলেম? কোথায় সাউন্ড প্রবলেম? সাউন্ড কি বেশি আসতেছে? সাউন্ড দেখি তো, দাঁড়াও। আলহামদুলিল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ। সাউন্ড কি বেশি আসতেছে? সাউন্ড তো, দাঁড়াও। সাউন্ড প্রবলেম, দাঁড়াও তো একটু দেখি। প্রবলেম
ওকে, দাঁড়াও আমি দেখতেছি। এটা আসলে নতুন আরেকটা স্টুডিওতে আমরা আসছি তো আজকের জন্য, তো এই কারণে একটু দাঁড়াও, আমরা দেখতেছি, হ্যাঁ একটু দেখতেছি। আচ্ছা, এটা এটা এই করলে হয় না, একটু ঘোরাঘুরি। টিং 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 আসতেছে মনে হয় এখন। ওকে আছে। ওকে 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 আছে। কটা বাজে? 8:05। ওকে আছে ওকে আছে। ওকে দাম না না গ্যাপে গ্যাপে স্টার্ট হচ্ছে। স্টার্টিং এর কথা বলে দিন। হ্যালো, না গ্যাপে গ্যাপে হচ্ছে, একটু একটু
গ্যাপে গ্যাপে হয়ে গেছে। আচ্ছা তারা না এটা ক্যান্সেল করি এমনি এটাতে পোলাপানা 8:30 ক্লাস আছে। হ্যালো দেখছেন? আচ্ছা প্যারা হলে যা থাক এখন মানে 1 ঘন্টা পোলাপানের ইয়ে আমি তো মনে করি। আচ্ছা আমরা আচ্ছা আমরা ওকে 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 আচ্ছা সাউন্ড ওকে ফাইন এখন ঠিক আছে। ক্লাস টাইম সবই নির্দিষ্ট করা তোমাদের ওই 7টা এরকম দিকেই হবে কিন্তু আজকে ওইটা বাট বুঝছোই তো কি অবস্থা। ওকে ওকে তাহলে চলো আমরা আজকে এরপর থেকে শুরু করি। ওকে হ্যাঁ ওকে চলো আসছো তোমরা কষ্ট করে তোমাদের এটা পড়ায় ফেলি। হ্যাঁ তোমাদের লাস্ট আসছিলাম আমরা হচ্ছে লাস্ট পড়াইছিলাম এইখানে এগুলা হয়েছে এস ব্লক পি ব্লক তোমাদেরকে পড়াইছি, নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহারগুলো তোমাদেরকে পড়াইছি তাই না? আচ্ছা সো এখন আমরা হচ্ছে পি ব্লকের মৌলগুলোর মধ্যে কোন জাতীয় অক্সাইডগুলা কীরকম ওরা কি অম্লীয় না ক্ষারীয় এই জিনিসগুলা তোমাদেরকে আমি এখন দেখাবো। ওকে এগুলো নিয়ে আমরা পড়বো। আচ্ছা ফাইন হয়ে গেল। আচ্ছা তো দেখো প্রথমে আমাদের বোরন অক্সাইড। হ্যাঁ ওকে ওকে তো দেখো বোরন অক্সাইড, এই বোরন অক্সাইড তোমাকে যদি প্রশ্ন করে বোরন অক্সাইড কোন জাতীয় যৌগ তাহলে এটা কি হবে? বোরন অক্সাইড হচ্ছে অম্লীয় তাই না? তাহলে বোরন অক্সাইড ও যখন পানির সাথে বিক্রিয়া করবে ও কি করবে? অম্ল তৈরি করবে। তাহলে এই যে বোরন অক্সাইড একটা জিনিস সহজে মনে রাখবা, যত অধাতুর অক্সাইড আছে অধাতুর অক্সাইড ঠিক আছে, অধাতুর অক্সাইড মানেই সেটা কি? অম্লীয়। অধাতুর অক্সাইড মানেই কি? সেটা অম্লীয়। ওকে সিম্পল কথা, অধাতুর অক্সাইড মানেই সেটা অম্লীয়। আর ধাতুর যে সকল অক্সাইডগুলো আছে যেমন তুমি যদি বলো ক্যালসিয়াম অক্সাইড, তুমি যদি বলো ম্যাগনেসিয়াম অক্সাইড, এরা কেমন? ওরা হচ্ছে একটু ক্ষারীয় হয়। এরা কেমন হয়? এরা ক্ষারীয় প্রকৃতির হয়। ওকে এর মধ্যে দেখো স্পেসিফিক করে বলে দেওয়া আছে যে অ্যালুমিনিয়াম অক্সাইড, এইটা দেখো যারা একটু উভধর্মী, কি এরা উভধর্মী মানে এদের অম্লীয় এবং ক্ষারকীয় দুই রকম বৈশিষ্ট্যই আছে। এই অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে উভধর্মী অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড কেমন অক্সাইড? উভধর্মী, তার মানে সে অম্ল হিসেবেও কাজ করতে পারে, ক্ষার হিসেবেও কাজ করতে পারে। ওকে আচ্ছা তারপরে আসো যে এদিক থেকে আমরা যদি তারপরের এখানে যাই, দেখো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ডাইমার অণু গঠন করে, এই ব্যাপারটা ঠিক আছে। খেয়াল করো অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ডাইমার অণু গঠন করে। তাহলে এই যে ডাইমার জিনিসটা কি একটু যদি খেয়াল করো, ডাইমার, তাহলে ডাইমার জিনিসটা হচ্ছে যে ধরো দুইটা যৌগ মানে এরকম, এটা দুইটা যৌগ এরা দুইজন বন্ধন করে একটা কম্পাউন্ড তৈরি করলো, একটা জয়েন্ট কম্পাউন্ড তৈরি করলো, এটাকে বলা হয় ডাইমার। ওকে তাহলে ডাই মানে কি? দুইটা। তাহলে তোমাকে যদি বলে যে নিচের কোন যৌগটা, ধরো প্রশ্ন এভাবে আসে যে নিচের কোন যৌগটা ডাইমার গঠন করবে, তাহলে কে গঠন করবে? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। কেন অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এটা গঠন করতে পারবে? কারণ এই যে অ্যালুমিনিয়াম, এই অ্যালুমিনিয়ামে কি আছে?
অ্যালুমিনিয়ামে কিন্তু অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডে তখন কি হয়, অ্যালুমিনিয়ামের লাস্ট কক্ষপথে তোমার 6টা ইলেকট্রন থাকে, তাহলে তার আরো 2টা ইলেকট্রন নেওয়ার ক্ষমতা আছে। তো তখন সে এই ক্লোরিন থেকে ইলেকট্রন তার দিকে নেয়। সে কি করে, ক্লোরিন থেকে ইলেকট্রনটা তার দিকে নিতে পারে, বন্ধন করতে পারে। হ্যাঁ, ওরা এখানে সন্নিবেশ বন্ধন করে ওরা ডাইমার গঠন করতে পারে। কারণ অ্যালুমিনিয়ামের কি আছে, অ্যালুমিনিয়ামের হচ্ছে গিয়ে তোমার অষ্টক অপূর্ণ, অপূর্ণ অষ্টক। তো সে কি করবে, আরেকটা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের ক্লোরিন থেকে ইলেকট্রন নিয়ে ওরা বন্ধন করতে পারে। ওকে, সো এইভাবে করে ওরা ডাইমার তৈরি করে। সো তোমার যেটা লাগবে ভাই ডাইমার। ডাইমার কারা তৈরি করে, এই অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এটা তৈরি করে। ঠিক আছে, আচ্ছা কত, 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ঠিক আছে, এতটুকু, এইটুকু তোমার মাথায় রাখো। ওকে, এরপরে আসো এখান থেকে দেখো, এবার এই জায়গা থেকে যেটা লাগবে কি বলছি, স্বাভাবিক অবস্থায় কার্বন ডাই অক্সাইড গ্যাস, কিন্তু সিলিকন ডাই অক্সাইড, সিলিকন ডাই অক্সাইড কি, এটা হচ্ছে কঠিন পদার্থ। তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাস কিন্তু সিলিকন ডাই অক্সাইড কঠিন পদার্থ কেন, কারণ সিলিকন ডাই অক্সাইড পলিমার যৌগ তৈরি করতে পারে, তার অনেকগুলো শাখা প্রশাখা সে তৈরি করতে পারে। তাহলে এই যে দেখো এটা কি, এটা হচ্ছে সিলিকন ডাই অক্সাইড। তাহলে এই সিলিকন কি করতে পারে, অনেকগুলোর সাথে এভাবে বন্ধন করতে পারে, দেখো এরকম এরকম করে বন্ধন করতে পারে। সিলিকন কি করতে পারে, বন্ধন করতে পারে, কারণ এভাবে বন্ধন করে সিলিকন হচ্ছে গিয়ে একটা, সিলিকন ডাই অক্সাইড একটা জায়ান্ট স্ট্রাকচার তৈরি করতে পারে। এ কারণে ওকে বলা হয় দৈত্যাকার অণু বা জায়ান্ট মলিকিউল। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার সিলিকন ডাইঅক্সাইড। তাহলে তোমাকে যদি বলে নিচের কোনটি, মানে সিলিকন আর কার্বন, খেয়াল করো দেখো ওরা একই গ্রুপের, ওরা কি একই গ্রুপের না, উপরে কার্বন নিচে সিলিকন, এইভাবেই তো থাকে। তো ওরা একই গ্রুপের হওয়া সত্ত্বেও কার্বনের অক্সাইড গ্যাস আর সিলিকন, কারণ কার্বন আর শাখা নাই, ও বন্ধন করতে পারে না। কার্বন ডাই অক্সাইড কেমনে থাকে, কার্বন ডাই অক্সাইড এমনে থাকে, তাই না, শেষ এইটুকু, ওর আর কোনো শাখা নাই, ও উপরে নিচে কারোর সাথে কোনো বন্ধন করতে পারে না। কিন্তু সিলিকন পারে, যার কারণে ওর আকারটা বড় হয়। ঠিক আছে, এবং সে কঠিন অবস্থায় হয়। ঠিক আছে, আচ্ছা উপরের জায়গাটা দেখা যায় না, এটা। তাহলে এই কথাটাই আমি তোমাদেরকে বলতেছিলাম, দেখো সিলিকন ডাই অক্সাইড নিয়ে, কার্বন ডাই অক্সাইড স্বাভাবিক অবস্থায় গ্যাস, কিন্তু সিলিকন ডাই অক্সাইড হলো কঠিন পদার্থ, কারণ সিলিকন ডাই অক্সাইড জায়ান্ট স্ট্রাকচার তৈরি করে একটা কঠিন পদার্থের মতো গঠন তৈরি করতে পারে। ওকে, আচ্ছা এখন এই জায়গা থেকে তোমাদের একটা জিনিস একটু দেখে নিবা, সেটা হচ্ছে এখানে মার্ক নাই, বাট তবুও তোমরা দেখে নিবা যে ওর গলনাঙ্ক, এই সিলিকন ডাই অক্সাইডের গলনাঙ্ক কত, 1610 ডিগ্রি সেলসিয়াস। আর স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক কত, 2230 ডিগ্রি সেলসিয়াস। এই জিনিসটা ওকে, তাহলে একটা হচ্ছে 1610 আর একটা হচ্ছে 2230 ডিগ্রি সেলসিয়াস। তাহলে গলনাঙ্ক এত, স্ফুটনাঙ্ক এত। ঠিক আছে, ভালো কথা। তাহলে আমার এইটাও হয়ে গেল, গলনাঙ্ক স্ফুটনাঙ্কটাও আমরা বুঝে গেলাম, রাইট। ওকে, এখন আসো এই জায়গা থেকে তোমার যে পি ব্লকের মধ্যে আরো যে ব্যাপারটা তোমাকে এখানে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে একটা কথা আমাদের মাস্ট বলে, এবং এই প্রশ্নটা প্রচুর আসে, যে নিচের কোন যৌগটি আর্দ্র বিশ্লেষিত হয় না। এভাবে একটা প্রশ্ন দিতে পারে, যে যেমন বলা হয় যে কার্বন টেট্রাক্লোরাইড পানিতে আর্দ্র বিশ্লেষিত হতে পারে না। তাহলে কি বলছে, কার্বন টেট্রাক্লোরাইড পানিতে আর্দ্র বিশ্লেষিত হতে পারে না, এই কথাটা বলছে। হ্যাঁ, আচ্ছা ভালো কথা, কার্বন টেট্রাক্লোরাইড পারে না, কেন পারে না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড পারে। তাহলে তোমাকে যদি বলে নিচের কোন যৌগটা আর্দ্র বিশ্লেষিত হতে পারে না, চোখ বন্ধ করে দেখবে কার্বন টেট্রাক্লোরাইড। আর সিলিকন টেট্রাক্লোরাইড সে আবার ঠিকই পারে, পানি দ্বারা আর্দ্র বিশ্লেষিত হতে পারে। কেন, কারণ কার্বনে ডি অরবিটালের ইলেকট্রন নাই, ডি অরবিটাল বলে কিছু নাই, কিন্তু সিলিকনে তো ডি অরবিটাল আছে, সেখানে সে জায়গা দিতে পারবে। কারণ কার্বনে আমরা জানি কি 1s2 2s2 2p6 2p2, তার মানে 2 নাম্বার অরবিট পর্যন্ত আছে। তো 2 নাম্বার কক্ষপথে তো ডি অরবিটাল নাই, তাই না, এটা তো তোমরা জানো, পড়ছো। তো 2 নাম্বার কক্ষপথে যেহেতু ডি অরবিটাল নাই, তার মানে সে ওই জায়গায় তার কোনো ফাঁকা জায়গা নাই, সে পানিকে জায়গা দিতে পারবে না। তোমার কারোর সাথে বন্ধন করতে গেলে তোমার তাকে জায়গা দিতে হবে, তুমি যদি তাকে জায়গায় না দিতে পারো তাহলে কেমনে করবা, তাই না, পারবা করতে, পারবা না। তো এই কথাটাই এখানে। ওকে,
বুঝতে পারছো? বলো, একটু জানো। আচ্ছা, ওকে, এটা হলো। এবার আসো, আশা করি বুঝতে পারছো। দাঁড়াও দেখি তাও তোমাদের, কারণ তোমরা পরে কেউ, সিম্পল জিনিস যদিও, ঠিক আছে। ওকে, ক্লিয়ার ভাইয়া, বুঝছি। তো এখন এটা হয়ে গেল, এটা আমাদের কোনো মাথা ব্যথা। তো শোনো, তোমাদের কিন্তু আমাদের মেডিকেলে কিন্তু এক্সপ্লেনেশন দিবে না, মানে বলবে না এটা ব্যাখ্যা করো, এগুলার ব্যাখ্যা তোমাদের রিটেনে আসে, সৃজনশীলে আসে, কিন্তু আমাদের মেডিকেলে তো এগুলোর ব্যাখ্যা যাবে না। মেডিকেলে যাবে ওই যে নিচের কোনটি আর্দ্র বিশ্লেষিত হতে পারে না, এইটাই লাগবে। তো এইটারে জাস্ট একটু বুঝে মাথা রাখার ট্রাই করবো, মানে একটা বেসিক আইডিয়া যে আচ্ছা এইটা, হ্যাঁ এটা, বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, এরপরে আসো এই জায়গায় দেখো, পি ব্লকের গ্রুপ 50, এই কি গেল, কই যায়, ওকে, যেটা বলতেছিলাম পি ব্লক। এখন দেখো পি ব্লকের এই গ্রুপ 15 এদেরকে একটা নাম বলা হয়, কি বলা হয়, নিকটোজেন্স। খেয়াল করো, এদেরকে কি বলা হয়, এদেরকে বলা হয় হচ্ছে নিকটোজেন্স। তাহলে নিকটোজেন মানে কি? নিকটোজেন মানে হচ্ছে শ্বাসরোধকারী। নিকটোজেন কথাটার অর্থ কি? শ্বাসরোধ করে, মানে তোমার শ্বাস নিতে কষ্ট হবে। তাহলে এই গ্রুপ 15 মৌলগুলো যেমন নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এরা হচ্ছে কি, এদেরকে বলা হয় নিকটোজেন্স। আচ্ছা, তো এদের মধ্যে যে নাইট্রোজেন আছে, ফসফরাস আছে, তো আমরা জানি কি, দেখো এখানে এই লাইনগুলাই আসে যে নাইট্রোজেনের অক্সাইড কয়টা হতে পারে? নাইট্রোজেনের 5টা অক্সাইড হতে পারে, যেমন আমরা জানি NO, N2O, NO2, তারপরে হচ্ছে গিয়ে তোমার N2O4, N2O5, 5টা অক্সাইড আছে নাইট্রোজেনের, 5টা অক্সাইড আছে। ফসফরাসেরও একইভাবে 4টা অক্সাইড আছে। তাহলে এই যে এরা অক্সাইড যৌগ, মানে অক্সিজেনের সাথে তারা বিভিন্নভাবে বন্ধন করতে পারে। আচ্ছা, তো গেল, বুঝলাম। এখন এই জায়গাটাই তুমি দেখো একটা পয়েন্ট বলা আছে সুন্দর, মানে এবং এটা ইম্পর্টেন্টও, সেটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল হচ্ছে নাইট্রোজেন গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় যে মৌলটা আছে সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস। এই কারণে নাইট্রোজেন গ্যাসটা তোমার নিষ্ক্রিয় মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল হলো নাইট্রোজেন গ্যাস। ঠিক আছে, এখন নাইট্রোজেন গ্যাস কেন নিষ্ক্রিয়, এই জায়গাটা একটা পয়েন্ট। আচ্ছা, কই লিখতেছি দেখো না, এই যে এখানে, এখন মাঝখানেই লিখতেছি, দেখতে পারবা, ঠিক আছে, মাঝখানেই লিখতেছি, ওকে। ওকে, তাহলে নিষ্ক্রিয় গ্যাসের পরে সবচেয়ে, এখন এটা কেন, তো চলো এইটার ব্যাপারে আমরা একটু জেনে নিই। হ্যাঁ, তো এইটার কারণ হচ্ছে নাইট্রোজেনের বন্ধন শক্তি। দেখো নাইট্রোজেন যে গ্যাসের, ওদের ট্রিপল বন্ড থাকে, নাইট্রোজেনের মাঝখানে কি থাকে, এরকম ট্রিপল বন্ড থাকে। এখন এদের এই বিযোজন শক্তিটা কত? এটা হচ্ছে 945 কিলো জুল পার মোল। কত? 945 কিলো জুল পার মোল। এখন এত বিযোজন শক্তি, ওদের বন্ধন শক্তিটা এত দৃঢ়, এত মজবুত, যে এইটাকে ভাঙতে গেলে তোমার কত লাগবে? 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বুঝতে পারতেছো? 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে এটাকে ভাঙতে, এই জিনিসটা। তাহলে এটা হচ্ছে নাইট্রোজেন, তার মানে নাইট্রোজেনকে ভাঙতে আমার কত তাপমাত্রা লাগবে? 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে, এবং ওর বন্ধনটা কত? 945 কিলো জুল পার মোল। আচ্ছা, ফাইন। এখন আসো এইটার পরে, তাহলে এই মান, তাহলে দুইটা জিনিস, নাইট্রোজেনের বন্ধন শক্তি
এবং হচ্ছে আমার নাইট্রোজেনকে বন্ধনটা ভাঙতে আমার কত তাপমাত্রা লাগে এই জায়গাটুকু তোমাদের লাগবে। হ্যাঁ হ্যাঁ, এই ক্লাস পরেও আবার হবে, আবার এখন তো তোমাদের এগুলো দরকার, এগুলো হচ্ছে। এবার আসো, এখন এখান থেকে দেখো কোনটুকু তোমাদের দরকার। তোমাদের লাগবে হচ্ছে এই যে ফসফরাসের, দেখো ফসফরাস নাইট্রোজেন কি চাইলে অষ্টক সম্প্রসারণ করতে পারে? মানে 8টার বেশি কি ও জায়গা দিতে পারবে নাইট্রোজেন? বলো, তোমরাই বলো। বিযোজন, বিযোজন হচ্ছে ওকে ভাঙা, ভাঙা, বিযোজন হচ্ছে ভাঙা, বিযোজন ওকে ভাঙতে। আচ্ছা বলো এখন এই জায়গায় যে আমাকে যে নাইট্রোজেনের অষ্টক সম্প্রসারণ কি সম্ভব কিনা? না, একজন বলছে, দেখি। ওকে, শাহনাজ পারভিন বলছে না। ফাইন, কেন? কারণ নাইট্রোজেনে ডি অরবিটাল নাই, তো ও সম্প্রসারণ করবে কেমন? ওর তো জায়গাই নাই, জায়গা থাকলেই না সম্প্রসারণ করবে। কিন্তু ফসফরাস পারে, ফসফরাস অষ্টক সম্প্রসারণ পারে, কারণ তার ডি অরবিটাল আছে, তাই না? ওকে, ভালো কথা। এখন দেখো এই জায়গায় কি বলছে, নাইট্রোজেন, নাইট্রোজেন আমরা জানি 3টা অযুগ্ম ইলেকট্রন থাকে নাইট্রোজেনের, তাই না? তা ও ত্রিযোজী হয়, তো ওইভাবে বন্ধন করতে পারে। এখন দেখো ও যখন এই হ্যালোজেনের সাথে বন্ধন করে, এদের মধ্যে নাইট্রোজেন ট্রাইফ্লোরাইডটা বেশ সুস্থিত, এবং নাইট্রোজেন ট্রাইক্লোরাইড, ট্রাইব্রোমাইড, আয়োডাইড এরা কিছুটা বিস্ফোরণ প্রবণ হয়। ঠিক আছে, তাইলে দেখো কি বলছে, নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড বেশ সুস্থিত এবং নাইট্রোজেন ট্রাইক্লোরাইড, ট্রাইব্রোমাইড এরা কিছুটা বিস্ফোরণ প্রবণ হয়। তাহলে সবচেয়ে তোমাকে প্রশ্ন আসতে পারে সবচেয়ে সুস্থিত কোনটা? নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড। ওকে, ঠিক আছে, নাইট্রোজেন ট্রাইফ্লোরাইড। ফাইন, এখন আসো এরপরে এই যে নাইট্রোজেনের যে অক্সাইডটা আমরা তখন বলতেছিলাম, অলরেডি শিখে ফেলছি, নাইট্রোজেনের 5টা অক্সাইড আছে। নাইট্রোজেনের কয়টা অক্সাইড আছে? হ্যাঁ, 5টা অক্সাইড আছে। তো এই যে নাইট্রোজেনের 5টা অক্সাইড, এই নাইট্রোজেনের 5টা অক্সাইডের মধ্যে আমার কি কি আছে দেখো এখানে। এদিকে আছে হচ্ছে যে ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, কি আছে বলো? ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, এই যে ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড ও ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড, এভাবে। ঠিক আছে, ফসফরাসেরও আছে দেখো, যেমন ফসফরাস ট্রাইঅক্সাইড, ফসফরাস পেন্টাঅক্সাইড, এভাবে আছে। এখন নাইট্রোজেনের মধ্যে, নাইট্রোজেনের অক্সাইডগুলোর মধ্যে আমরা জানি এই যে N2O আর NO এরা হচ্ছে নিরপেক্ষ, এরা কি নিউট্রাল। N2O নাইট্রাস অক্সাইড আর নাইট্রিক অক্সাইড এরা হচ্ছে নিরপেক্ষ, আর বাকি সবাই হচ্ছে অম্লধর্মী, এগুলো আসে। ধরো তোমাকে প্রশ্ন করবে N2O5 কিরকম, N2O5 এর, হ্যাঁ N2O5 এর প্রকৃতিটা কিরকম, তাহলে কি বলবা? অম্লধর্মী, অম্লীয়, তাই না? যদি বলে N2O5 এর প্রকৃতি কেমন, অম্লীয়, এরকম টাইপের। আচ্ছা ঠিক আছে, তো এইগুলো আমাদের আসে। তোমাকে বলতে পারে নাইট্রিক অক্সাইড NO এর প্রকৃতি কিরকম, নিরপেক্ষ, তাহলে NO N2O এরা হচ্ছে নিরপেক্ষ। ঠিক আছে, ওকে। হ্যাঁ, অ্যাসিডিক। এখন দেখো এই জায়গায় তোমাকে কি বলছে, হ্যাঁ ফসফিন PH3, ফসফিন থেকে আমাকে বলছে ফসফিন অপেক্ষা অ্যামোনিয়া অধিক ক্ষার ধর্ম প্রদর্শন করে। তাহলে কি বলছে? ফসফিন অপেক্ষা অ্যামোনিয়া অধিক ক্ষার ধর্ম প্রদর্শন করে। তাহলে ক্ষার ধর্ম মানে কি? তার প্রোটন আসক্তি বেশি। ঠিক আছে, ক্ষারধর্মী মানে কি? তার প্রোটন আসক্তি বেশি। আচ্ছা, তো এখন মানে ও প্রোটনকে গ্রহণ করতে চাবে, তাহলে যে প্রোটনকে সহজে বেশি গ্রহণ করতে চাবে সে বেশি ক্ষারীয়। তো এখানে অ্যামোনিয়া, এই যে অ্যামোনিয়ার নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা অনেক বেশি নাইট্রোজেনের, তাই না? তো ওর এই তড়িৎ ঋণাত্মকতা কি হয়, ও নিজের দিকে টানতে থাকে। ও প্রোটনের প্রতি ওর একটা ভালোবাসা আছে, তো প্রোটনটাকে নিজের দিকে টানতে যাবে। সো এই যে প্রোটনের প্রতি ওর অধিক ভালোবাসা, তার মানে কি ও বেশি ক্ষারীয়, কারণ নাইট্রোজেন ওর আকর্ষণটা বেশি, সো প্রোটনটাকে নিজের দিকে টানবে বেশি, একটা হাইড্রোজেন প্রোটনকে। তার মানে তখন সে, এই কারণে আমরা বলি কি অ্যামোনিয়া এই ফসফিন অপেক্ষা বেশি
ক্ষারীয়। কারণ ফসফরাস তো অ্যামোনিয়া থেকে কম আকর্ষণ, ফসফরাসের আকর্ষণ কি অ্যামোনিয়া থেকে একটু কম, কারণ ফসফরাসের আকার বড়, তাই আকর্ষণটা কম, নিজের ভিতরে আকর্ষণটা কম, যার কারণে সে প্রোটনের প্রতি এত বেশি আসক্তি নাই যেটা নাইট্রোজেনের আছে। ওকে, আচ্ছা, প্রোটন গ্রহণ আর ইলেকট্রন গ্রহণের ডিফারেন্সটা একটু বুঝাই দেন। প্রোটন গ্রহণ, আচ্ছা, প্রোটন গ্রহণ হচ্ছে যেমন দেখো এই যে অ্যামোনিয়া কি করে, অ্যামোনিয়া একটা প্রোটন এইভাবে নিল, ও গ্রহণ করলো, ঠিক আছে, ওর সাথে বন্ধন করলো, এটাকে আমরা বলি সন্নিবেশ বন্ধন। তো সন্নিবেশ বন্ধন করে ও কি তৈরি করলো, NH4+, এই যে তৈরি করে ফেললো, তার মানে এই জিনিসটা ও কি করলো, এই প্রোটনটাকে গ্রহণ করলো, এখানে একটা বন্ধন করলো, ওরা একটা কি করলো, বন্ধন করলো, বন্ধন করে ও এরকম অ্যামোনিয়াম আয়ন তৈরি করে ফেললো। তো এরকম যে কোনো কিছু ওরা প্রোটনটাকে এভাবে গ্রহণ করে, হ্যাঁ, মানে ক্ষারীয় যারা ওরা প্রোটনটাকে গ্রহণ করতে চায়, তো এভাবে করে ওরা গ্রহণ করে। আর ইলেকট্রন গ্রহণের ব্যাপারে এগুলো তো বুঝোই, ইলেকট্রন গ্রহণ দান করা, তাহলে এটা যে কোনো একটা ক্যাটায়ন অ্যানায়ন ইলেকট্রন দান করে দিবে, ক্যাটায়ন সেখান থেকে ইলেকট্রনটাকে নিবে, এই কাজগুলো এখানে করবে। বুঝতে পারছো, সিম্পল কাজ। আচ্ছা, ওকে, আচ্ছা, তো এবার আসো এই জায়গায়, এখানে তোমাদের এর কিছু নাই, দেখো এগুলাতে তোমাদের কিছু পড়া লাগবে না। গ্রুপ 16কে আমরা কি বলছি, গ্রুপ 16কে বলা হয় হচ্ছে কি, চ্যালকোজেন্স। গ্রুপ 16কে কি বলা হয় বলো তো, চ্যালকোজেন্স, ঠিক আছে, চ্যালকোজেন বা আকরিক সৃষ্টিকারী মৌল, আকরিক সৃষ্টিকারী মৌল। তো এখন দেখো এই জায়গায় আমাকে কি বলছে, যেমন এইখানে একটা কথা বলে যে অক্সিজেন ডাইফ্লোরাইড গঠিত হলেও, হ্যাঁ দেখো অক্সিজেন ডাইফ্লোরাইড গঠিত হলেও টেট্রা ও হেক্সাফ্লোরাইড গঠিত হতে পারে না, ঠিক আছে। তাহলে ডাইফ্লোরাইডটা হয় ছোটটা হবে, বড়গুলা হইতে পারবে না, এই জিনিসটা এখানে তোমাদেরকে বলে দিছে। আচ্ছা, তারপরে আসো, এখানে এগুলো তেমন ইম্পর্টেন্ট কিছু নাই এই জায়গার মধ্যে। এখানে একটা জিনিস তোমাদের একটু বলার আছে, সেটা হচ্ছে এই যে দেখো হাইড্রোজেনের সাথে যখন অক্সিজেন বন্ধন করে, মানে তখন কি হয়, H2O, পানি। এখন পানি কেমন, তরল, কিন্তু এই অক্সিজেনেরই নিচে যে সালফার থাকে, হ্যাঁ, অক্সিজেনের নিচে কি থাকে, সালফার থাকে, যেমন আমরা জানি না এই যে গ্রুপ 16-এ কি থাকে, অক্সিজেন, সালফার, তারপর সেলেনিয়াম, এরকম থাকে। তাহলে এই অক্সিজেন মানে H2O যখন হয়, এইটা হচ্ছে তরল, মানে হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে তরল, কিন্তু যখনই এই এস, তার মানে এইটা দেখো H2S যখন হয়, হাইড্রোজেন সালফাইড যখন হয়, এটা কি গ্যাস, এটা কি হচ্ছে, হাইড্রোজেন সালফাইড যখন হচ্ছে তখন সেটা গ্যাস হচ্ছে। বুঝতে পারছো, ঠিক আছে। তো কেন, তাহলে এইটা কেন তরল, H2O কেন তরল হলো, কারণ তাদের মধ্যে একটা স্পেসিফিক বন্ধন কাজ করে, যেটাকে আমরা বলি হাইড্রোজেন বন্ধন। কি কাজ করে, হাইড্রোজেন বন্ধন থাকার কারণে এরা একটু কি হয়, তরল হয়। H2Oটা কেমন হয়, তরল হয়। আর হাইড্রোজেন সালফাইডে হাইড্রোজেন বন্ধন তৈরি হয় না, যার কারণে ওরা দূরে দূরে থাকে, এদের মৌলগুলো অণুগুলো দূরে দূরে থাকে, সো ওরা গ্যাসীয় হয়, ওরা তরল হয় না, গ্যাসীয় হয় হাইড্রোজেন সালফাইড। হ্যাঁ, ওকে, গুড, এইটুকু বেসিক। মানে তুমি যে আসমান জমিনের সব মানে বুঝবা জানবা, মানে HSC লেভেল বা ইঞ্জিনিয়ারিং লেভেলের মতো এরকম কিছু না, হ্যাঁ, এরকম কিছুই না। তুমি দেখবা, দেখলেই বুঝবা, আচ্ছা এটা এরকম এরকম, এইটুকু পড়া লাগবে। যেমন পানি কি একটা উভধর্মী যৌগ, কারণ পানিও একই সাথে প্রোটন দানও করতে পারে, প্রোটন গ্রহণও করতে পারে। কারণ আমরা জানি প্রোটন দান করলে, এটা তোমরা পড়ছো কিনা, পরিবেশ রসায়নে আছে যে প্রোটন, ওই যে ব্রনস্টেড লাউরির কনসেপ্টে, যে যারা প্রোটন দান করে তারা অম্ল, যারা প্রোটন গ্রহণ করে তারা ক্ষারীয়। জানো কি না? জানো? ওকে, আচ্ছা, এখন আসো গ্রুপ 17। গ্রুপ 17 দেখি, ওকে,
এখন আসি গ্রুপ 17-এর মধ্যে আমরা জানি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এখন আসছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যখন আমরা আসি, মনে রাখো এই যে উপর থেকে যত নিচে যায় ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে, ওরা গ্যাস থেকে আস্তে আস্তে কঠিন হতে থাকে। যেমন ফ্লোরিন, ক্লোরিন এরা হচ্ছে গ্যাস, ব্রোমিন কি লিকুইড মানে তরল, ব্রোমিন তরল হয়। আয়োডিনের বেলা এসে এটা আবার কঠিন হয়ে যায়। তার মানে উপর থেকে যত নিচে আসতে থাকে তারা ওদের অবস্থা পাল্টাতে থাকে। তাহলে কি হয় দেখো, ফ্লোরিন, ক্লোরিন এরা হচ্ছে গ্যাস, হ্যাঁ, আর হচ্ছে ব্রোমিন তরল, আয়োডিন কঠিন। ওকে, এটা এগুলো জানো কিনা, হয়তো জানার কথা, জানাটাই উচিত, না জানার মতো কিছু না। এখন আসো ফ্লোরিন, ওদের কালারটা দেখো, ফ্লোরিন ফিকে হলুদ গ্যাস। ফ্লোরিন কি গ্যাস? ফিকে হলুদ গ্যাস, ঠিক আছে। তাহলে ফ্লোরিন, আচ্ছা এখানে তোমাদের লেখাটা মনে হয় দেখা যায় নাই, এই পাশে লিখে দিই। এটা হচ্ছে এরা দুইজন গ্যাস, এটা হচ্ছে তরল, আর আয়োডিন হচ্ছে কঠিন, এটা ঠিক আছে। এন্ড দেখো ফ্লোরিন একটু ফিকে হলুদ, ফিকে হলুদ। ফ্লোরিনের পরে ক্লোরিন, ক্লোরিন আরেকটু বেশি সবুজ হলুদ, সবুজাভ হলুদ। ব্রোমিন, ব্রোমিন হচ্ছে লাল রঙের হয়, ঠিক আছে। ব্রোমিন কি হয়? হ্যাঁ, লাল রঙের হয়। আয়োডিন গাঢ় বেগুনি। তো এইটা আমরা একটা বলতাম, হিন্দিতে বলে না আব্বল, বাকিটা আমি বললাম না, এরকম একটা মানে ইয়ে করেই বলে, দুষ্টামি করেই বলে যে আব্বল দিয়ে একটা গালি বলে, হ্যাঁ আব্বল, আব্বল এখন বল, মানে হচ্ছে যে এখন বল, এতক্ষণ তো খুব চিল্লাইছিস, আব্বল। তো এই যে দেখো আব্বল, আব্বল, ঠিক আছে। তো এই আয়োডিন কেমন হবে? বেগুনি। আর এইটা কি? ব্রোমিন কেমন হবে? লাল। তাহলে আব বল, হিন্দিতে এটা মনে রাখতাম আব বল। আর ফ্লোরিন, ফ্লোরিন কি? ফ, তাহলে ফিকে হলুদ। কোন রকমের হলুদ হবে? ফিকে, ফ আছে তো, ফ্লোরিনে ফ আছে, তাহলে ফিকে হলুদ হবে। হ্যাঁ, ওকে, বল বেটা বল, হিন্দিতে এটার সাথে গালি দেয়। ওকে, এবার আসো হ্যালোজেনের সক্রিয়তার ক্রম, হ্যালোজেনের সক্রিয়তার ক্রম। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে সবচেয়ে সক্রিয় কে হ্যালোজেনের মধ্যে? ফ্লোরিন, তারপরে কম হচ্ছে ক্লোরিন, আর ইয়ে হচ্ছে আয়োডিন হচ্ছে সবচেয়ে কম সক্রিয়। ফ্লোরিন সবচেয়ে বেশি সক্রিয়, তোমরা জানো ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতাও অনেক বেশি। আচ্ছা, এন্ড দেখো এই যে হ্যালোজেন হাইড্রাসিডের মধ্যে, হ্যালোজেন হাইড্রাসিডের মধ্যে আমাকে কি বলছে দেখছো? আমাকে হ্যালোজেন হাইড্রাসিডের মধ্যে কি বলছে দেখো, ওদের যে শক্তির ক্রমটা, এর মধ্যে সবচেয়ে শক্তিশালী বলছে হাইড্রোজেন আয়োডাইড, আর সবচেয়ে কম হচ্ছে, কম শক্তিশালী অ্যাসিড হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। তাহলে হাইড্রোজেন আয়োডাইড কেন এত বেশি শক্তিশালী? এবার কথা, হ্যাঁ, কারণ আয়োডিনের আকর্ষণ কম, তাহলে হাইড্রোজেনের সাথে ওর বন্ধনটা খুবই লুজলি, হ্যাঁ, খুবই লুজলি কানেক্টেড। তাহলে এই যে হাইড্রোজেন আয়োডাইড, ও কি করবে? ইজিলি হাইড্রোজেনকে ছেড়ে দিবে, ও সহজেই হাইড্রোজেনকে ছেড়ে দিবে। আর হাইড্রোজেনকে যে সহজে ছাড়বে সেই তো অ্যাসিড, সেই কি? অ্যাসিড, তাই না? তাহলে হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে সবচেয়ে স্ট্রং অ্যাসিড। আর হাইড্রোজেন ফ্লোরাইড, ও হচ্ছে হাইড্রোজেনটাকে ধরে রাখবে। ফ্লোরিন কি করবে? আকর্ষণ বেশি, ও ধরে রাখবে, ছাড়বে না। কারণ হাইড্রোজেনকে যদি না ছাড়ো, তাহলে কি তুমি অ্যাসিডিটি দেখাতে পারবা? অম্লতা দেখাতে পারবা? পারবা না। তাহলে হাইড্রোজেন ফ্লোরাইড হচ্ছে সবচেয়ে কম শক্তিশালী অ্যাসিড, অ্যাসিডের ক্ষেত্রে। কারণ কি? কারণ ভাইয়া মনে রাখবে, ফ্লোরিন, ফ্লোরিন, ফ্লোরিন হাইড্রোজেনটা ধরে রাখবো, তো ছাড়তেই যাবে না ভাই। তাহলে কেমনে কি হবে, তাই না? তাহলে তো আর আগাবেই না।
ওকে, আচ্ছা এবার আসো এরপরে, এখন আসো এদিকে আমাকে কি বলছে, পি ব্লকের গ্রুপ 18 এর মৌল সমূহগুলোর মধ্যে, তাহলে এখান থেকে জেনন, দেখো এবার আসো জেনন, জেনন প্লাস ফ্লোরিন, ঠিক আছে, জেনন প্লাস ফ্লোরিন, এন্ড জেনন প্লাস ফ্লোরিন, এইখানে দেখো এরা জেনন আর ফ্লোরিনের সাথে, কারণ জেনন ওর তো নিষ্ক্রিয়, আর নিষ্ক্রিয়রা তো কারোর সাথে সহজে বিক্রিয়া করতে চায় না, তবে ওরা যদি করতেও চায় তাহলে কার সাথে করবে, জেনন ডাইফ্লোর মানে ফ্লোরিনের সাথে করবে। এন্ড দেখো ফ্লোরিনের সাথে করলে ওর কত তাপমাত্রা এবং কত চাপে করবে, তাহলে এই জায়গাটা তোমার লাগবে, শুধুমাত্র ফ্লোরিনের সাথেই সে করে, কারণ ফ্লোরিন অনেক সক্রিয় একটা মৌল, অনেক সক্রিয়, তাহলে ওর কত লাগবে 400 ডিগ্রি সেলসিয়াস, এটা মনে রাখতে হবে, নিকেল লাগবে এবং 6 atm প্রেসার, এই তিনটা জিনিস। তাহলে জেনন ফ্লোরিনের সাথে বন্ধন করবে কোন কন্ডিশনে, এই কন্ডিশনে, ঠিক আছে, কোন কন্ডিশনে, এই কন্ডিশনে। ওকে, এবার আসো এই যে জেরনের ডাইফ্লোরাইড টেট্রাফ্লোরাইড, ওদের আকৃতিটা আমাদের জানতে হবে, ওদের কি জানতে হবে, আকৃতির ব্যাপারটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। তাহলে জেরন ডাইফ্লোরাইড সরল রৈখিক, হ্যাঁ, ডাইফ্লোরাইড একদম সিম্পল এরকম। জেরন টেট্রাফ্লোরাইড চারটা আছে, তার মানে বর্গাকার, চার বাহুর মতো বর্গাকার হবে, সিম্পল। আর হেক্সাফ্লোরাইড 6টা, তো ওইটা দেখতে কেমন হবে, একটু পিরামিডের মতো শেপটা হবে। তাহলে দেখো এটা কি বলছে, পঞ্চভুজীয় পিরামিড, পঞ্চভুজীয় পিরামিড, ঠিক আছে, পঞ্চভুজীয় পিরামিড। তাহলে আমার জেনন ডাইফ্লোরাইড, জেনন ডাইফ্লোরাইড, জেনন টেট্রাফ্লোরাইড এবং জেনন হেক্সাফ্লোরাইড, এই 6টা মানে এই 3টা আছে, ঠিক আছে। আচ্ছা গেল, এবার আসো ডি ব্লকের বৈশিষ্ট্যগুলো নিয়ে। হ্যাঁ, এবার আমরা ডি ব্লকের বৈশিষ্ট্যগুলো নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা, তো ডি ব্লকে দেখো কি বলছে, এদের ঘনত্ব খুব বেশি হয়, এদের ঘনত্বটা কি হবে, এদের ঘনত্ব খুবই বেশি হবে, ঠিক আছে। এদের ঘনত্ব বেশি, হ্যাঁ। আচ্ছা, এরা তো ডি ব্লক, এরা তো ভারী ধাতু, ডি ব্লকের মৌলগুলো কি ভারী, যেমন এই যে আয়রন, নিকেল, হ্যাঁ, এরা ভারী না, তারপর কোবাল্ট, জিঙ্ক, এরা ভারী ধাতু, শক্ত। তাহলে দেখো এরা যেহেতু ভারী, তাহলে এরা কি উচ্চ গলনাঙ্ক, উচ্চ স্ফুটনাঙ্ক, ওদেরকে গলাইতে তোমার তাপমাত্রা লাগবে, তাই না, ওদেরকে গলাইতে তাপমাত্রা লাগবে, ভালো বেশি তাপমাত্রা লাগবে। ডি ব্লকের এসব ভারী ধাতু কঠিন ও শক্ত হয়, ব্যতিক্রম শুধু মার্কারি, ঠিক আছে, ব্যতিক্রম শুধু মার্কারি। তাহলে ডি ব্লকের এসব ভারী ধাতু কঠিন ও শক্ত হয়, ব্যতিক্রমকে মার্কারি, যেটা কিনা তরল। আমরা জানি ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে তোমার কঠিন থাকে, ইয়েগুলা জিঙ্কের মতো, কপার টপার যা আছে, ওরা তো মানে ধাতু, একদম প্রকৃত ধাতু, হ্যাঁ, ভালো ধাতু, তো ওরা কি হবে, তাপ সুপরিবাহী হবে, বিদ্যুৎ পরিবহন করতে পারবে, তাই না। কপার দিয়ে আমাদের তারগুলা, যে কারেন্টের তার, এগুলো কি দিয়ে তৈরি, কপারের তৈরি, তাহলে এরা কি হবে, বিদ্যুৎ ও তাপ সুপরিবাহী, এরা কি বিদ্যুৎ ও তাপ সুপরিবাহী, ওকে। আচ্ছা, তারপরে আসো এদের আয়নীকরণ শক্তি কি বলছে, দেখো এদের আয়নীকরণ শক্তি এস ব্লক মৌল অপেক্ষা বেশি, কিন্তু পি ব্লক মৌল অপেক্ষা কম। তার মানে এরা হচ্ছে এইরকম, এস এর থেকে বেশি বাট পি এর থেকে কম আয়নীকরণ শক্তি। কারণ তুমি মৌলের পর্যায় সারণীর ক্ষেত্রে তুমি চিন্তা করো, এই যে প্রথম দুইটা গ্রুপ এরা কি এস ব্লক, তারপরে মাঝখানের এগুলো কি ডি ব্লক,
আর একদম এই পাশে কি পি ব্লক। তাহলে আমরা পড়েছি বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, বাম থেকে যত ডানে যায় তার মানে এস ব্লকের থেকে ডি ব্লকের আয়নীকরণ শক্তি বেশি, ডি ব্লক থেকে যত আবার এইদিকে যাবা তুমি পি ব্লকে ওদিকে যাবা ওদের আয়নীকরণ শক্তি আরো বেশি, কারণ তুমি যত বাম থেকে ডানে যাবা তখন কি হয় ওদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বেড়ে যায়, সো তখন তোমার তার আয়নীকরণ শক্তিটাও বাড়বে। সো এই কারণে পি ব্লকের আয়নীকরণ শক্তি ডি ব্লক থেকে বেশি। আচ্ছা এটাই বলছে। এরপরে দেখো বলছে কি ডি ব্লক মৌলগুলা প্যারাম্যাগনেটিক। এটা কেমন? প্যারাম্যাগনেটিক মানে দেখো এর আগে আমরা এস ব্লকের ক্ষেত্রে পড়ছিলাম যে এরা ডায়াম্যাগনেটিক। এস ব্লকগুলো কেমন? ডায়াম্যাগনেটিক মানে ওরা আকর্ষণ মানে বিকর্ষণ হয় ওদের কাছে, যদি তুমি চুম্বক নাও ওরা বিকর্ষণ করে দেবে, দূরে সরাই দেবে। কিন্তু প্যারাম্যাগনেটিক কি? আকর্ষিত হয়, হালকাভাবে আকর্ষিত হয়। ধরো এখানে চুম্বক আনলো, হালকা একটা আকর্ষণ দেখাবে ওরা। তো এটা কেন? কারণ তাদের মধ্যে তাদের ডি অরবিটালে বেজোর ইলেকট্রন থাকে, এক থেকে দুইটা বেজোর ইলেকট্রন থাকে। এই বেজোর ইলেকট্রন থাকার কারণে ওরা কি হয় চুম্বকের প্রতি একটু আকর্ষিত হয়, এ কারণে ওরা প্যারাম্যাগনেটিক। ডি ব্লক মৌলগুলা প্যারাম্যাগনেটিক। আচ্ছা গেল। এখন এদের মধ্যে কিছু মৌল আছে এদেরকে ফেরোম্যাগনেটিক বলা হয়। মানে কি? ফেরোম্যাগনেটিক হচ্ছে যাদের যেসব মৌলের তোমার বেজোর ইলেকট্রনের সংখ্যা 4 থেকে বা 3 থেকে 5টা থাকে। বেজোর ইলেকট্রনের সংখ্যা 3 থেকে 5, তোর 4টা বেজোর ইলেকট্রন আছে, ওরা কি হবে? ওরা প্রবলভাবে আকর্ষিত হবে। তার মানে যদি হালকাভাবে মৃদুভাবে আকর্ষিত হয় তাহলে এটা প্যারাম্যাগনেটিক, যদি প্রবলভাবে আকর্ষিত হয় তাহলে এটা কি? ফেরোম্যাগনেটিক। এটা কি? ফেরোম্যাগনেটিক। ওকে, তাহলে এই যে দেখো এইগুলা আয়রন, কোবাল্ট এগুলা। এখন আসো এই স্ক্যান্ডিয়াম এই যে 3+, টাইটেনিয়াম 4+, জিঙ্ক 2+, কপার প্লাস, এই আয়নগুলা এরা আবার ডায়াম্যাগনেটিক। এই আয়নগুলা কেমন? ডায়াম্যাগনেটিক। কেন বলা হলো? কেন এই আয়নগুলাকে আমরা ডায়াম্যাগনেটিক বললাম বলো তো? এগুলাকে কেন ডায়াম্যাগনেটিক বললাম? কারণ তুমি দেখো এই আয়নগুলা, এই যে এইখানে যে আয়নগুলার কথা আমরা বলতেছি, হ্যাঁ, এদের এই অবস্থায় এই যে টাইটেনিয়াম 4+ অথবা জিঙ্ক 2+, এই আয়নিত অবস্থায় ওর কিন্তু কোনো বেজোর ইলেকট্রন নাই। কি বলছি? এই আয়নিত অবস্থায় ওর কিন্তু কোনো বেজোর ইলেকট্রন নাই, যার কারণে এই আয়নগুলা ডায়াম্যাগনেটিক। এরা কি? ডায়াম্যাগনেটিক। দেখো ব্যতিক্রম, তো ব্যতিক্রম সব জায়গায় থাকতেই পারে। যেমন এই যে আমরা বলছিলাম ফেরোম্যাগনেট, যারা প্রবলভাবে চুম্বকের প্রতি আকর্ষিত হয়, এদের উদাহরণ কি? আয়রন, কোবাল্ট, নিকেল, ফেকোনি। আমরা কি বলি? ফেরোম্যাগনেটিকের উদাহরণ কি? ফেকোনি। তাহলে এই জায়গায় দেখো কি বলছে তোমার ডায়াম্যাগনেটিক কারা? এই এরা, যে এই আয়নগুলা ওরা হচ্ছে যে ওদের জোর ইলেকট্রন আছে, মানে কোনো বেজোর ইলেকট্রন নাই এই আয়নগুলার ক্ষেত্রে, এই কারণে ওরা হচ্ছে ডায়াম্যাগনেটিক। আমরা জানি ডায়াম্যাগনেটিক কারা? যাদের বেজোর ইলেকট্রন থাকে না, শুধু জোর ইলেকট্রন থাকে। ওকে, ঠিক আছে, এবার আসো। এখন ওদের বৈশিষ্ট্য এটা অলরেডি তোমাদেরকে বলা হয়েছে, এটা আমি অলরেডি পড়াইছিও, যে তোমাদেরকে এর আগের দিন বলা হয়েছে যে এটা হচ্ছে পাশের পাশের আন্টির মতো, যে পরিবর্তনশীল যোজ্যতা থাকবে, ও রঙিন আয়ন তৈরি করবে, তারপরে জটিল আয়ন গঠন হবে, প্রভাবকের মতো কাজ করবে, প্যারাচুম্বকীয় ধর্ম দেখাবে। প্যারাচুম্বকীয় ধর্ম তার মানে হালকাভাবে আকর্ষিত হবে, নাক গলাইতে মজা লাগবে। ওই যে বুঝাইছিলাম না যে ওরা নাক গলাইতে পাশের পাশের আন্টির মতো, যে সব কিছু এই হুটহাট মুড চেঞ্জ হবে, কখনো ভালো কখনো খারাপ, হ্যাঁ, পরিবর্তনশীল যোজ্যতা, বিভিন্ন সময় একটু মানে বাইরে বাইরে তোমার সাথে অনেক ভালো দেখাবে, রঙিন একটা ব্যাপার, ভিতরে ভিতরে সাদা কালো ব্যাপার, বুঝো না, বাইরে ফকফকা ভিতরে খবর নাই। তো এরপরে হচ্ছে গিয়ে ধরো এরা সব ব্যাপারে নাক গলাবে, আকর্ষণ দেখাবে প্যারাচুম্বকের মতো, হ্যাঁ, সব ব্যাপারে নাক গলাবে। এরপরে ওরা কি হবে? যে কোনো কথার মধ্যে ওরা একটা প্রভাবক হিসেবে কাজ করতে যাবে। কেউ একটা কিছু বললো, ওইটা ওইখানে আরেকটা একটা কমেন্ট করে আসবে, এই টাইপের ব্যাপারগুলো ওরা থাকে। আর সবসময় জটিল অবস্থা তৈরি করে, তাই তো? জটিল অবস্থা তৈরি করে। আচ্ছা, তো এখানে একটা জিনিস মনে রাখো, অবস্থান্তর মৌল আমরা বলছিলাম এর আগেও, যে অবস্থান্তর মৌল ছিল যেই ডি ব্লকের মৌলগুলা তোমার হচ্ছে যে ওদের
আয়নিক বিন্যাসে, সুস্থিত আয়নিক বিন্যাসে যদি আংশিক পূর্ণ ডি অরবিটাল থাকে তাহলে তাদেরকে কি বলি আমরা? অবস্থান্তর মৌল বলি। যেমন ওদের যদি এমন থাকে যে তোমার কি বলা হচ্ছে, দেখো দেখো যে আমরা ওই যে বলছিলাম ডি 1 থেকে 9, সুস্থিত আয়নিক বিন্যাসে যদি ডি 1 to 9 এই পরিমাণ ইলেকট্রন থাকে তাইলে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে অবস্থান্তর মৌল। এটাকে কি বলি? অবস্থান্তর মৌল। এখন এই স্ক্যান্ডিয়াম আর জিঙ্ক এদের না এরকম নাই, ওদের আয়নিক অবস্থায় ওদের পরিপূর্ণ থাকে। যেমন জিঙ্কে পরিপূর্ণ ইলেকট্রন, কোনো আংশিক পূর্ণ নাই, ওর 10টা ইলেকট্রন থাকে ডি অরবিটালে। আবার স্ক্যান্ডিয়ামে 0, পুরো ফাঁকা, ডি অরবিটালে কোনো ইলেকট্রনই নাই। তো এই কারণে ওরা হচ্ছে অবস্থান্তর মৌল না। ওকে, অবস্থান্তর মৌল না। আচ্ছা, আশা করি এই ব্যাপারটুকু। তো এগুলো আসে নিচের কোনটি অবস্থান্তর মৌল না এরা বলো দেখি, এরকম করে তোমাদেরকে দেয়। আচ্ছা, এখানে কিছু নাই। এই যে চৌম্বকের ব্যাপারগুলো আমি অলরেডি তোমাদেরকে এগুলাই বলতেছিলাম। প্যারাম্যাগনেটিক, তো এখানে প্যারাম্যাগনেটিক হচ্ছে ডি ব্লকের, আমরা যেগুলাই বলি ডি ব্লকের ম্যাক্স সবই প্যারাম্যাগনেটিক। ঠিক আছে, মানে হচ্ছে কি আমার অবস্থান্তর মৌল বলো যেটাই বলো ওরা সবাই প্যারাম্যাগনেটিক, তাই না? হালকা আকর্ষণ ধর্ম থাকবে। ফেরোম্যাগনেটিক কারা? ফেকনি, যাদের অধিক আকর্ষিত, চৌম্বক ক্ষেত্র দ্বারা অধিক আকৃষ্ট হয় তাদেরকে আমরা ফেরোচৌম্বক বলি, ফেরোম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক কারা? যারা বিকর্ষিত হয়, ঠেলে দেয়, তাহলে ওই পদার্থগুলোকে ডায়াম্যাগনেটিক। যেমন আমাদের এস ব্লক মৌলগুলা, তাহলে এস ব্লক মৌলে কারা? ওই যে গ্রুপ 1 গ্রুপ 2। তাহলে গ্রুপ 1 গ্রুপ 2 তে যারা আছে এরা কি হবে? এরা হচ্ছে ডায়াম্যাগনেটিক। এই যে দেখো বলা আছে গ্রুপ 1 ও গ্রুপ 2 এর সব ধাতুর আয়ন এরা ডায়াম্যাগনেটিক হবে, কারণ ওদের কোনো বেজোর ইলেকট্রন নাই, ওরা আকর্ষণ দেখায় না। আচ্ছা, এখন দেখো এখানে প্রভাবকের মতো দুইভাবে কাজ করে, দুইভাবে প্রভাবন হতে পারে। যে আমরা প্রভাবিত মানে তো বুঝো যে বিক্রিয়ায় অংশ না নিয়ে বিক্রিয়াটাকে ত্বরান্বিত করবে। বিক্রিয়াটাতে মানে ওইখানে ও কিন্তু নিজে ধরো ভাঙবে না, কিছুই হবে না, হ্যাঁ, ও দিন শেষে ও ওর মতো অপরিবর্তিত থাকবে, কিন্তু ও বিক্রিয়াটাকে ঘটাতে সাহায্য করবে। তো এখন এই জায়গাটায় দেখো প্রভাবন ধর্মের এখানে কি বলছে? অধিশোষণের মাধ্যমে একটা হতে পারে, কিসের মাধ্যমে? অধিশোষণ। আরেকটা হচ্ছে অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে। তাহলে দুইটা ভাবে হতে পারে, একটা হচ্ছে অধিশোষণ আর একটা হচ্ছে অন্তর্বর্তী যৌগ গঠন। ঠিক আছে, অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমেও হতে পারে। ওকে, এবার আসো এই জায়গায় থেকে কি বলছি। তো এখানে বিভিন্ন ধাতুর কালারের জিনিস আছে, ঠিক আছে, কালারের জিনিস আছে। দেখো কই গেল, এখানে দেখো। তো এই জায়গায় ক্রোমিয়াম এটা কি? বেগুনি। ম্যাঙ্গানিজ এটা কি? গোলাপি। আয়রন এটা কি? Fe2+ সবুজ। নিকেল 2+ কি? সবুজ। কপার 2+ কি? নীল। তাহলে এই কালারগুলা তোমাকে একটু বারবার দেখে যাইতে হবে, তুমি কয়েকবার দেখলেই তুমি এটা বুঝবা। যেমন আমাদের সময় এটা আসছিল নিকেলের রং কেমন হয়, নিকেল কেমন হয়, ঠিক আছে, সবুজ হয়, হ্যাঁ এটা। আর ম্যাঙ্গানিজের তার একটু ইম্পর্টেন্ট, ম্যাঙ্গানিজটা অনেক জায়গায় আসে। Mn2+টা কি হয়? এটা হচ্ছে গোলাপি হবে, ঠিক আছে, গোলাপি। তো এই কালারগুলো মাঝে মাঝে আমাদের দেয়, এই কালারগুলো তখন তোমাদের পড়তে হয়। আচ্ছা, এখানে তোমার লিগ্যান্ড বলে একটা কথা থাকে, তাই না? লিগ্যান্ডের ব্যাপারটা আমি তোমাদের একটা বলি, এখানে তোমাদের জাস্ট ওইটাই লাগবে যে লিগ্যান্ড কি? যারা ইলেকট্রন দিতে পারবে, যার ইলেকট্রন ও নিবে না, ও দিবে, ও দেওয়ার ক্ষমতা থাকবে, ইলেকট্রন দেওয়ার ক্ষমতা থাকবে লিগ্যান্ড। তো এখানে দেখো যেমন বলা হয় যে উইক ফিল্ড আর স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তাহলে এই যে পানি, দেখো কি বলা হচ্ছে, পানি কি একটা উইক ফিল্ড লিগ্যান্ড, পানি। কিন্তু এই সায়ানাইড দেখো মাইনাস যেটা আছে ও একটু স্ট্রং হবে, এভাবে মনে রাখবা। সায়ানাইড মাইনাস আছে, সো ওর কি করবে? ওর ক্ষমতা বেশি, ওর ইলেকট্রন বেশি আছে, ও দিতে পারবে। ও কি করতে পারবে? ও
ও ইলেকট্রন দিয়ে দিতে পারবে। সো ও একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। ও কি একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, ঠিক আছে? আচ্ছা, তো এটা নর্মাল, এখানে তোমাদের মেকানিজম বা এগুলা কিছুই আসে না। এই যে লিগ্যান্ডের আমি অলরেডি বললাম, যারা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রদানকারী ঋণাত্মক যৌগ বা প্রশম যৌগ যাই বলো, ঋণাত্মক আয়ন বা যৌগকে এটাকে কি বলা হয়? তোমার হচ্ছে লিগ্যান্ড বলা হয়। লিগ্যান্ড কি? নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রদানকারী ঋণাত্মক আয়ন বা যৌগ অণুকে দাতা বা লিগ্যান্ড বলা হয়। ওকে, এটা এটা তোমার এখানে এগুলার কিছু লাগবে না। এই জায়গায় একটু দেখো এই কালারের ব্যাপারটা একটু। ওকে, দেখো এই যে বিভিন্ন ক্যাটায়নের রং, অধক্ষেপের বর্ণ, তাহলে ক্রোমিয়াম 3+, এটা কি? সবুজ। ম্যাঙ্গানিজ কি? এখানে একটু অধক্ষেপ, ওদের যখন অধক্ষেপ হয় নিচে, হ্যাঁ, আয়রন 2+, সবুজ, 3+, বাদামি। নিকেলটা আবার এখানে সবুজ। কপার এগুলো আসে হালকা নীল। কপার কি হয়? একটু নীল হয়, নীলচে হয়। আর আরেকটা ব্যাপার সবসময় মনে রাখবে, জিঙ্ক আজীবন কি হয়? সাদা হয়। জিঙ্কের যে কোনো অধক্ষেপ, হ্যাঁ, জিঙ্কের যে কোনো অধক্ষেপ সেটা কি হবে? সাদা হবে। জিঙ্ক মানে কি? সাদা। জিঙ্ক মানে কি? সাদা। ওকে, আচ্ছা, এবার আসো ল্যান্থেনাইড সিরিজে, ঠিক আছে? ল্যান্থেনাইড সিরিজ, তো আমি আজকে আমরা ল্যান্থেনাইড আর অ্যাক্টিনাইডটা পড়ে শেষ করে দেব। গেল, সমস্যা কি? আজব, আমার সাথে গেঞ্জাম করতে ভালো লাগে আপনার। ওকে, তো দেখো ল্যান্থেনাইডের মধ্যে তো আমরা প্রথমেই একটা বলা হয় ল্যান্থেনাইড মৌলগুলা যে এরা হচ্ছে বিরল মৃত্তিকা মৌল। বিরল মৃত্তিকা মানে সহজে পাওয়া যায় না, খুবই অল্প পরিমাণে থাকে, এই কারণে এদেরকে বিরল মৃত্তিকা মৌল বলা হয়। আর এদের ধর্মের ক্ষেত্রে তুমি চিন্তা করো, এরা কেমন হবে? এরা একটু তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী হবে, ধাতু, সো বিদ্যুৎ পরিবাহী হবে, ভালো। এন্ড ওদের ঘন, ওরা একটু ভারী হবে। তো তো ওরা কি হয়? ভারী যেহেতু, তার মানে ওদের গলনাঙ্ক বেশি হবে। সিম্পল মিলায়ে পড়ো যে ভারী তার মানে তো গলনাঙ্ক এগুলো বেশি হবে। আচ্ছা, ওদের আয়নীকরণ শক্তি ডি ব্লক মৌল অপেক্ষা কম। ডি ব্লকের চেয়ে ওদের আয়নীকরণ শক্তি কম, কারণ ওদের নিজেদের আকর্ষণটা কম। সো ওর আয়নীকরণ শক্তিটা কম, ওর থেকে ইলেকট্রন সরাতে খুব একটা কষ্ট করতে হবে না, তাই না? কারণ হচ্ছে ও দেখো, ও হচ্ছে এফ ব্লকে, ওর ইলেকট্রন কোথায় আছে? এফ ব্লক, তার মানে অনেক দূরে। তাহলে ওর সাথে আকর্ষণটা অনেক কম না? নিউক্লিয়াসের সাথে শেষ কক্ষপথের আকর্ষণটা কম, তার মানে ইলেকট্রন সহজে সরানো যাবে। এদের প্রধান ও অধিকতর স্থায়ী জারণ অবস্থা হলো +3। সবচেয়ে স্থায়ী জারণ অবস্থা কি? +3। আচ্ছা, এরপরে বলছি কি, দেখো এটা এটা খুবই আসে, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা প্রায়ই আসে যে সবচেয়ে অধিকতর স্থায়ী জারণ অবস্থা +3। ল্যান্থেনাইড অতিবেগুনী ও অবলোহিত রশ্মিকে শোষণ করে দৃশ্যমান আলোর পরিসরে বিকিরণ করতে পারে, তাই এদের বিভিন্ন অক্সাইড সানগ্লাস ও ওয়েল্ডিং কাজে, কিসে কিসে ব্যবহার করতেছি তাইলে আমরা? সানগ্লাস ও ওয়েল্ডিং কাজে আমরা ব্যবহার করতেছি, ঠিক আছে? সানগ্লাস এবং ওয়েল্ডিং এর কাজে। আচ্ছা, তো এটা বলছে, ওকে ফাইন। এরপরে কি হয় দেখো, বলা হচ্ছে ল্যান্থেনাইডের মৌলগুলা, ওরা ল্যান্থেনাইড থেকে লুটিয়াম পর্যন্ত ওরা কি হয়? ওরা হচ্ছে ওদের আকারটা হ্রাস পেতে থাকে, এটাকে বলা হয় ল্যান্থেনাইড সংকোচন। ল্যান্থেনাইড সংকোচন মানে হ্রাস পেতে থাকে আকারটা। তো যাই হোক, এখানে ইম্পর্টেন্ট দুইটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ওর জারণ অবস্থা কত, স্থায়ী জারণ অবস্থা +3, এবং তোমাকে যেটা আসতে পারে যে সানগ্লাস ও ওয়েল্ডিং এর কাজে আমরা কোন মৌল ব্যবহার করি? ল্যান্থেনাইডের মৌল ব্যবহার করি, হ্যাঁ, ল্যান্থেনাইডের মৌলটা ব্যবহার করি। তাহলে আমরা এই জায়গা থেকে দেখো আমাদের জিনিসটা হচ্ছে যে ল্যান্থেনাইড সিরিজ, তাহলে ল্যান্থেনাইড সিরিজ কি হলো? যারা ওরা ভারী, ঠিক আছে, ভারী, অ্যান্ড ভারী তো ওদের গলনাঙ্ক এগুলো বেশি হবে। আচ্ছা,
ওরা যেহেতু ইলেকট্রন এফ ব্লকে আছে, তাহলে এফ ব্লক অনেক দূরে, তাহলে ওদের লাস্ট কক্ষপথ থেকে ইলেকট্রন সরানো সহজ হবে। তার মানে কি আয়নীকরণ শক্তি কম, আয়নীকরণ শক্তি ওদের কম কম। আচ্ছা, এদের জারণ মান কি? ল্যান্থেনাইড, ঠিক আছে, ল্যান্থেনাইড। তাহলে ওরা কি জারণ, স্থায়ী জারণ মান হচ্ছে +3। এরপরে ল্যান্থেনাইড কি, এটা কিসে কাজে ব্যবহার হয়? সানগ্লাস ও তোমার হচ্ছে যে ওয়েল্ডিং কাজে। এটা এখানে একটা জিনিস মনে রাখো, দেখো সানগ্লাস অয়েল, সান অয়েল, এস অয়েল, সয়েল, এটা মনে রাখো। দেখো সয়েল ওয়ার্ডটা মনে রাখো। যেমন এই জিনিসটা কিন্তু কই পাওয়া যায়? প্রকৃতিতে পাওয়া যায়। দেখো মৃত্তিকা মানে মাটিতে পাওয়া যায়, তাই না? মাটিতে, তাহলে সয়েলে পাওয়া যায়। তাহলে সয়েলে পাওয়া যাবে, তাহলে সয়েলের কাজে কোনটা লাগবে? ল্যান্থেনাইড লাগবে। খেয়াল করো, ল্যান্থেনাইড কি? মাটিতে, মাটিতে পাওয়া যায়। আর মাটি তার মানে সয়েলে, তাহলে সয়েল, সয়েলের সাথে কি? ল্যান্থেনাইডের কানেকশন। তাহলে মনে রাখো সয়েল, এসতে সানগ্লাস, আর এদিকে মনে রাখবো অয়েল, ওয়েল্ডিং, মানে এইভাবে সানগ্লাস ওয়েল্ডিং। তাহলে সয়েল মাটিতেও পাওয়া যায়, আবার সয়েল দিয়ে মনে রাখবো কি আমরা, যে ও সানগ্লাস ওয়েল্ডিং, এইটা কাজে ল্যান্থেনাইডকে পাওয়া যায়। এভাবে করে তুমি মনে রাখার মতো করে তুমি রাখতে পারো যে আমি এটা দিয়ে মনে রাখবো। আমি এভাবে রাখতাম যে মাটিতে পাওয়া যায় সয়েল আর সানগ্লাস অয়েল, তাহলে কোনটা? ল্যান্থেনাইড। তাহলে আর কি অনেক সময় অনেকের হয় কি, হ্যাঁ, যে ওকে, আচ্ছা, তো দেখো বলতেছি, তো এইগুলা যে জিনিসটা হয় যে তোমাকে এইরকমভাবেই প্রশ্ন দেয় এইটার কাজে কোনটা লাগে। তো তুমি অনেক সময় দেখা যায় যে এখানে যেটা হাইয়েস্ট কনফিউশন হতে পারে ল্যান্থেনাইডের জায়গায় অনেক সময় মনে হতে পারে অ্যাক্টিনাইড কিনা। না, অ্যাক্টিনাইড হবে না। সো এটা আচ্ছা, এবার আসো অ্যাক্টিনাইড সিরিজ, আমাদের লাস্ট আমরা এটাই দেখব। হ্যাঁ, তো অ্যাক্টিনাইড সিরিজ এটা কি? ওই যে তোমার অ্যাক্টিনিয়াম, এরপরে থোরিয়াম, এভাবে করে করে যায়। এখন অ্যাক্টিনাইডের ধর্মাবলী এটা দেখো, এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট। তো এরা তেজস্ক্রিয় মৌল, খুবই তেজস্ক্রিয়। কারণ এরা তো স্বাভাবিক, এদের ভারী, এরা কি সবাই ভারী না? ল্যান্থেনাইড, অ্যাক্টিনাইড, ওদের ওজন বেশি, ওরা ভারী। এদের ঘনত্ব বেশি, এদের উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আছে, উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আছে। এরা তড়িৎ ধনাত্মক ধাতু। এরা কি? অধিক তড়িৎ ধনাত্মক ধাতু। এরা বাতাসের সংস্পর্শে মলিন ও কম সক্রিয় হয়ে যায়। কি হয়? মলিন এবং কম সক্রিয় হয়। আচ্ছা, ঠিক আছে, এটা এত তেমন সিগনিফিক্যান্ট কিছু না। এইখানে যেটা মাস্ট লাগবে তোমাদের, মাস্ট, সেটা হচ্ছে ভাই থোরিয়া ও সেরিয়া। হ্যাঁ, থোরিয়া ও সেরিয়ার মিশ্রণ আমরা গাড়ির হেডলাইট, রেলগাড়ির সার্চ লাইট, এগুলোতে ব্যবহার করি। তাহলে ওইখানে আমরা কি ব্যবহার করি? হ্যাঁ, থোরিয়া, থোরিয়া প্লাস সেরিয়া, এটা মনে রাখতেই হবে। ঠিক আছে, এই থোরিয়া সেরিয়া মিলে আমরা লাইট, সহজ কথা মনে রাখবা, সার্চ লাইট হোক, হেডলাইট হোক, যা ইচ্ছা তা হোক, লাইটের কাজে আমরা থোরিয়া সেরিয়া ব্যবহার করি। ঠিক আছে, তা আমাদের এইটাই একটা প্রশ্ন যে মানে গাড়ির হেডলাইটে কোনটি ব্যবহার করা হয়? হ্যাঁ, তাহলে থোরিয়া প্লাস সেরিয়া, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এটাই আসে তোমারে, ধরো এখানে অন্য একটা দিয়ে দিব আমি, থোরিয়াম প্লাস ল্যান্থেনিয়াম, বা অন্য একটা যে কোনো, এগুলো মিক্স করে করে দিয়ে দিব। বাট তোমাকে মনে রাখতে হবে যে থোরিয়া প্লাস সেরিয়া, এটা হচ্ছে এখানে ব্যবহার করা হয়। ঠিক আছে, থোরিয়া সেরিয়া। আচ্ছা, এখানে তোমাদের আর কিছু লাগবে না, এইটুকু, এই জায়গাটাই সবচেয়ে লাগে, মানে থোরিয়া সেরিয়াটা খুবই কমন, এবং এইটা যদি ভুল করো এর থেকে দুঃখের ব্যাপার আর কিছু হইতে পারে না। ঠিক আছে, আচ্ছা, এরপরে এখানে তুমি একটা জিনিস দেখে রাখো যে পর্যায় সারণীর 118টা মৌলের মধ্যে আমার অপধাতু তো 6টা, ধাতু কয়টা? 94টা, অধাতু কয়টা? 18টা, এগুলা বলে দিছে, তাই না? আচ্ছা, তো এরকম এটা একটু একটা তথ্য যে কঠিন আছে কতগুলা, অপধাতু কয়টা, তরল কয়টা, এর মধ্যে আবার অধাতু কয়টা আছে? 18টা আছে। তো এটা একটা মনে রাখার মতো, তো এইগুলো একটু মনে রাখবা। আর এখান থেকে আমি বললামই যে এরা তেজস্ক্রিয়, খালি মনে রাখবা ল্যান্থেনাইড কিন্তু তেজস্ক্রিয় না, অ্যাক্টিনাইডটা তেজস্ক্রিয়, আর বাকি সব কিছু ওরা ভারী ধাতু হবে, এগুলো তো হবেই। আচ্ছা, আর থোরিয়া সেরিয়ারটা আমি বারবার বলতেছি, এটা লাগবে। হ্যাঁ, থোরিয়া সেরিয়া লাইট, থোরিয়া সেরিয়া লাইট। এখন এই জায়গায় একটা জিনিস দেখো,
একটা প্রশ্ন জাস্ট একটু লাস্ট আমরা একটা সলভ করি। দেখো নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে? রঙিন যৌগ গঠন করা, ওই যে কালারফুল জিনিস, হ্যাঁ, বাইরে চকচকা কারা? অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌলগুলো কি বাইরে চকচকা বলছিলাম না? আচ্ছা, রঙিন যৌগ গঠন করে। এখন তাহলে অবস্থান্তর কোনটা হবে দেখো তো। স্ক্যান্ডিনিয়াম 3+, স্ক্যান্ডিনিয়াম জিঙ্ক, এরা কি অবস্থান্তর হয়? না, এরা তো হয় না, আমরা আগেই বলছি এরা বাদ, এরা অবস্থান্তর না। আচ্ছা, ম্যাগনেসিয়াম, ও কি? ও তো ভাই এস ব্লক মৌল, ও কেমনে অবস্থান্তর হবে, তাই না? ও তো ডি ব্লক না। তাহলে আমার থাকে কি নিকেল। তাহলে কি নিকেল। দেখছো, এখন তোমরাই এই ধরনের প্রশ্নগুলা, তো আমাদের মেডিকেলেও কিন্তু এই প্যাটার্নেরই প্রশ্নগুলো আসবে। মেডিকেলেও আমাদের সেম প্যাটার্নের প্রশ্ন আসে। ওকে, তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। সো আজকে আমরা এখানে লেন্দি করি না, তোমাদের আজকে আসলে ক্লাসটা ইয়েতে তোমাদের পাওয়ার প্লে ক্লাস ওদিকে আছে, পরে এটা তোমরা প্যারা হবে। তো আমাদের সমস্যা নেই, আমরা এরপরে আবার কন্টিনিউ হবে, আমাদের ক্লাস রুটিন অনুযায়ী হবে। হয়তো আমরা আরেকটা পর্ব বেশি নিব, মানে অন্য একটা অফ ডেতে আমরা একটা পর্ব, মানে 4 পর্বে দরকার হলে সুন্দরভাবে শেষ করবো। বাট আমার কথা হচ্ছে সুন্দরভাবে শেষ করতে হবে, বুঝে বুঝে শেষ করতে হবে। আমি দৌড়ে লাভ নাই যে আমি এমনি বললাম অমনে বললাম, আস্তে আস্তে সুন্দরভাবে এটা শেষ করব, ঠিক আছে, ভালোভাবে। ওকে, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো।